ভারত একটা সংসদীয় গণতান্ত্রিক দেশ। আমি কথাটা এখান থেকে শুরু করলাম, তার কারণ আমাদের আজকের ভিডিওর যে টপিক, একটি বিশেষ সংস্থাকে নিয়ে, যে সংস্থার কাঁধে ভারতের এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার গুরুভার রয়েছে। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো ভারতের নির্বাচনী সংস্থা বা ভারতের নির্বাচন কমিশনের সম্বন্ধে। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে আমাদের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী সমস্ত শক্তির উৎস আমাদের দেশের অর্থাৎ ভারতের জনগণ। জনগণ একটা নির্দিষ্ট সময় অন্তর সেই ক্ষমতা নির্বাচনের মাধ্যমে তুলে দেয় নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইনের মাধ্যমে নিয়ে থাকেন এবং সেই আইন অনুযায়ী চলে আমাদের দেশে আইনের শাসন বা রুল অফ ল। ভারতের নির্বাচন কমিশন একটি স্থায়ী স্বায়ত্তশাসিত অর্থাৎ অটোনোমাস এবং সাংবিধানিক বা কনস্টিটিউশনাল সংস্থা। যে কোনো সংস্থা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক তখনই হয় যখন তার তৈরির কথা বা তার গঠনের কথা আমাদের ভারতের সংবিধানে বলা থাকে। সংবিধানের 324 ধারা বা 324 অনুচ্ছেদ বা 324 আর্টিকেল আমাদের এই নির্বাচন কমিশনের ধারণা দেয় এবং সেই মোতাবেক 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন তৈরি হয়। আমাদের সংবিধানের পার্ট 15 বা 15তম অংশে 324 আর্টিকেলে বা অনুচ্ছেদে আমাদের ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে। ভারতের নির্বাচন কমিশন আমাদের পার্লামেন্ট বা সংসদের যে দুটো কক্ষ আছে, উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লোকসভা, এই দুই সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে এই ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা থাকে। এছাড়াও সমস্ত রাজ্যগুলির যে রাজ্যে বিধানসভা আছে, সমস্ত রাজ্যগুলির অর্থাৎ সমস্ত রাজ্যে আমরা যে সমস্ত অঙ্গরাজ্য এবং 3টি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এই মুহূর্তে আমাদের, পন্ডিচেরি, দিল্লি এবং জম্মু কাশ্মীর, এই 3টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সমস্ত অঙ্গরাজ্যের রাজ্য বিধানসভাগুলির এবং যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে সেই রাজ্যের বিধান পরিষদগুলির সদস্য, এই সমস্ত সদস্যের নির্বাচনের ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা থাকে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রেও ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা থাকে। অন্যদিকে যদি আমরা দেখি, সমস্ত রাজ্যগুলিতে যে রাজ্য নির্বাচন কমিশন বা স্টেট ইলেকশন কমিশন আছে, সেই রাজ্য নির্বাচন কমিশন লোকাল বডি অর্থাৎ পঞ্চায়েত এবং পৌরসভা, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই সমস্ত জায়গার সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখে। অর্থাৎ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, রাজ্যসভা লোকসভা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, রাজ্য বিধানসভা নির্বাচন এবং কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ তাদের সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা থেকে থাকে। এরপর আমরা দেখার চেষ্টা করব এই নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক এবং আইনি জায়গা বা তাদের যে ক্ষমতা, তার যে কাজ, তার উৎস সাংবিধানিকভাবে বা আইনগতভাবে কীভাবে এবং কোন কোন জায়গার থেকে এলো। প্রথমে যেমনটা আমি বললাম, আমাদের সংবিধানের, ভারতের সংবিধানের আর্টিকেল 324 এই ধারণা দেয় যে ভারতের একটি নির্বাচন কমিশন থাকবে এবং তার গঠন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। অন্যদিকে দুটো গুরুত্বপূর্ণ আইন, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 অর্থাৎ 1950 সালে এই আইন, এবং 2023 সালে আনা, সম্প্রতি 2023 সালে আনা চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট 2023 অর্থাৎ 2023,
এই দুটো পার্লামেন্টের আইন, এছাড়াও 325 আর্টিকেল এবং আর্টিকেল 326, এই সমস্ত সাংবিধানিক এবং আইনি ধারা এবং আইন, এগুলোর মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন পরিচালিত হয়। আমি যেটা বললাম, এই যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়, নির্বাচন কমিশন ক্ষমতা পায় নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, ভোটার রেজিস্ট্রেশন বা আমি যদি সহজ ভাষায় বলি ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে, বিভিন্ন নির্বাচনের যে প্রার্থীরা হয় তাদের নমিনেশন বা মনোনয়নের ক্ষেত্রে, এবং নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিবাদ হয় সেই বিবাদগুলোর নিষ্পত্তির ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে অধিকার বা ক্ষমতা, সেই ক্ষমতা নির্বাচন কমিশন পায় এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এর থেকে। অন্যদিকে 2023-এ আনা চিফ ইলেকশন কমিশন এবং আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট, এখান থেকে নির্বাচন কমিশনারদের নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টস, কন্ডিশনস অর্থাৎ কাজের বিভিন্ন শর্তাবলী, কার্যকালের যে টার্ম বা টেনিউর আমরা বলি, এটাকে আমরা কার্যকাল বলি, সেই সম্পর্কে ধারণা বা সুস্পষ্ট ধারণা দেয় এই 2023-এ আনা অ্যাক্ট, চিফ ইলেকশন কমিশনার এবং আদার কমিশনার অ্যাক্ট 2023। এছাড়াও যেটা বললাম যে 325 আর্টিকেল থেকে 325 আর্টিকেল এই ধারণা দেয় বা 325 আর্টিকেল এই কথা বলে যে ভারতে লিঙ্গ, বর্ণ, জাতি, এই সমস্ত এবং ধর্ম, অর্থাৎ ধর্ম, লিঙ্গ, বর্ণ এবং জাতি, এর ভিত্তিতে কোনোরকমভাবে ভেদাভেদ করা যাবে না ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে, সেটা সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর্টিকেল 325 আমাদের এই কথা বলে। অন্যদিকে আর্টিকেল 326 থেকে আমরা আমাদের ভারত, তার যে ধারণা, তার অন্যতম গর্বের বিষয় যেটা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বা সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, এর ধারণা আমরা পাই আর্টিকেল 326 থেকে। এছাড়াও আর্টিকেল 243 অর্থাৎ 243 কে এবং 243 ZA, 243 কে অর্থাৎ 243 কে এবং 243 ZA, এই দুটো অনুচ্ছেদ থেকে বা ধারার থেকে, আর্টিকেল থেকে আমরা এই জিনিস জানতে পারি যে রাজ্যের বিভিন্ন যে নির্বাচন কমিশন আছে তাদের অধিকার বা তাদের ক্ষমতা হচ্ছে সীমাবদ্ধ শুধুমাত্র পঞ্চায়েত, পুরসভা বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচনের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব ভারতের নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে জানতে। আর্টিকেল 324, ভারতের সংবিধানের আর্টিকেল 324 গঠন সম্পর্কে ধারণা দেয়। কিন্তু যদি আমরা ইতিহাসে দেখি, 1950 সালে যখন ভারতের নির্বাচন কমিশন প্রথমবারের জন্য তৈরি হয়, 1950 সালের 25শে জানুয়ারি যখন এই নির্বাচন কমিশন তৈরি হয়, তখন নির্বাচন কমিশন ছিল শুধুমাত্র একজন সদস্যের একটা সংস্থা, অর্থাৎ শুধুমাত্র চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচনী আধিকারিক, এই একজন সদস্যই ছিলেন প্রথমবারের নির্বাচন কমিশনে। আপনারা হয়তো জেনে থাকবেন, আমাদের ভারতের প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক বা ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ছিলেন মাননীয় সুকুমার সেন মহাশয়। এরপর 1989 সালে 16ই অক্টোবর ইলেকশন কমিশন, ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা আরও 2 জন বাড়ানো হয়। কিন্তু আবার 1990 সালের পয়লা জানুয়ারি আবার নির্বাচন কমিশনকে 1 সদস্যের বানিয়ে দেওয়া হয়। সবশেষে 1993 সালের 1 অক্টোবর 3 জন সদস্যের নির্বাচন কমিশন আবার তৈরি করা হয়। অর্থাৎ 1993 সাল থেকে শুরু করে আজ অবধি বর্তমানে যা স্ট্যাটাস, আমাদের নির্বাচন কমিশনের মোট সদস্য সংখ্যা 3, যেখানে একজন হলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকশন কমিশনার এবং বাকি 2 জন হলেন ইলেকশন কমিশনার বা নির্বাচনী আধিকারিক। এই মুহূর্তে ভারতে
2025 সালের 19শে ফেব্রুয়ারি থেকে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে আছেন শ্রী গণেশ কুমার মহাশয়। অন্যদিকে যে দুজন নির্বাচন কমিশনার বা নির্বাচনী আধিকারিক আছেন, বিবেক যোশী মহাশয় এবং সুখবিন্দর সিং সান্ধু মহাশয়। তাহলে আমরা যেমনটা জানতে পারলাম যে বর্তমানে যে তিনজন ইলেকশন কমিশনারের যে সেট আপ, এইটা শুরু হয়েছিল 1993 সালের 1 অক্টোবর থেকে। এবার আমরা জানবো যে এই নির্বাচন কমিশনারদের বা চিফ নির্বাচন ইলেকশন কমিশনার এবং অন্যান্য যে নির্বাচন কমিশনার আছেন তাদেরকে নিয়োগ কিভাবে করা হয় বা কে করেন। প্রথমত ভারতের সমস্ত বেশিরভাগ সাংবিধানিক সংস্থার সদস্যদের মতো এক্ষেত্রেও এনাদেরকে নিয়োগ করেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। তো আমাদের নির্বাচন কমিশনারদের, মুখ্য নির্বাচন আধিকারিক সহ বাকি নির্বাচন কমিশনারদেরও নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি, কিন্তু সেক্ষেত্রে তাকে একটা সুপারিশ মেনে চলতে হয়। সেই সুপারিশটা কার বা কাদের? আসলে 2023 সালের আগে অবধি প্রধানমন্ত্রী বা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশেই এই নির্বাচনী আধিকারিকদের নিয়োগ করা হতো। কিন্তু 2023 সালে একটা আমি যে আইনের কথা একটু আগেও বললাম, চিফ ইলেকশনার এবং আদার ইলেকশন কমিশনার অ্যাক্ট 2023, এই আইনের মাধ্যমে এটা পরিবর্তন করা হয়। পরিবর্তন কি করা হয়? একজনের জায়গায় 3 জন সদস্যের একটি কমিটি রাষ্ট্রপতিকে সুপারিশ করেন কাকে কাকে নির্বাচন কমিশনার এবং চিফ নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করতে হবে, সেই ব্যাপারে সুপারিশ করে থাকেন 3 জন কমিটির 3 জন সদস্যের একটা কমিটি। এই কমিটি তাহলে থাকেন কে? এই কমিটিতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত ভারতের লোকসভার লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতা, যেটা আজকের দিনে বর্তমানে আছেন মাননীয় রাহুল গান্ধী মহাশয়, এবং তৃতীয় যিনি ব্যক্তি তিনি থাকেন ভারতের প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট পদমর্যাদার মন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রী। তাহলে আমাদের নির্বাচন কমিশনের কার্যকাল, নির্বাচন কমিশনের যে সদস্য তাদের কার্যকাল সম্পর্কে আমরা জানব। 6 বছর বা 65 বছর, এই দুটো সময় আমাদেরকে মনে রাখতে হবে। নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্তির দিন থেকে শুরু করে 6 বছর, সর্বোচ্চ 6 বছর অবধি এই পদে থাকা যায়। কিন্তু যদি তার আগে সেই সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের বয়স 65 বা 65 হয়ে যায়, সেক্ষেত্রে তাকে সেই পদ ছাড়তে হয়। অর্থাৎ হয় 6 বছর বা 65 বছর বয়স, এই দুটোর মধ্যে যেটা আগে হবে, হুইচ এভার ইজ আর্লিয়ার, সেটাই হচ্ছে সর্বোচ্চ সময় সীমা ভারতের নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে পদে থাকার জন্য। এবার যদি আমরা দেখি তাদের রিমুভাল বা সরানো যায় কিভাবে, বা অপসারণের ক্ষেত্রে কি ব্যবস্থা আছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বা চিফ ইলেকশন কমিশনারকে অপসারিত করতে হলে বা অপসারণ করতে বা তাকে সোজা ভাষায় সরাতে হলে তার পদ থেকে, এটা কিন্তু খুব সহজ নয়। এই বিষয়টা সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে সরানোর সমতুল্য। অর্থাৎ ভারতের পার্লামেন্ট শুধুমাত্র মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি, অর্থাৎ অদক্ষতা এবং বা অক্ষমতা এবং দুর্ব্যবহার, এই দুটো প্রেক্ষিতের যদি পার্লামেন্ট স্পেশাল মেজরিটির সাথে ইমপিচমেন্ট মোশন আনে এবং সেটা ইমপিচমেন্ট মোশন স্পেশাল মেজরিটিতে পাস হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই মুখ্য নির্বাচনী আধিকারিককে তার পদ থেকে সরানো যেতে পারে, যেটা আমাদের সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতির ক্ষেত্রেও প্রযোজ্য। শুধুমাত্র ইমপিচমেন্টের মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিককে সরানো যায়। অন্যদিকে বাকি নির্বাচন কমিশনার যারা আছেন তাদেরকে সরানোর ক্ষেত্রে ইমপিচমেন্টের প্রয়োজন হয় না। রাষ্ট্রপতি, ভারতের মাননীয় রাষ্ট্রপতি চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচনী আধিকারিকদের সুপারিশে এই কাজটা করতে পারেন। বাকি যে দুজন বর্তমানে আমাদের হয়তো আজকের দিনে যদি আমরা কথা বলি যে বাকি দুজন যে নির্বাচন কমিশনার আছেন
তাদেরকে সরানোর ক্ষেত্রে ইমপিচমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র চিফ ইলেকশন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের সুপারিশে রাষ্ট্রপতি এই কাজটা করতে পারেন। এবার আমরা নজর দেব এনাদের স্যালারি বা মাইনে বা বেতন সম্পর্কে। 1991 আইন অনুযায়ী এটা ছিল, এনাদের বেতন বা মাইনের ব্যাপারটা ছিল সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমতুল্য। অর্থাৎ সুপ্রিম কোর্টের একজন বিচারপতি যে মাইনে বা বেতন পেতেন তার সমতুল্য বেতন পেতেন এই নির্বাচন কমিশনাররা। ভারতের নির্বাচন কমিশন যেহেতু ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই তাদের বা সেই সংস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি। সেই লক্ষ্যে একটি অন্যতম পদক্ষেপ এই যে ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকাল 6 বছরের বেশি কোনোভাবেই বাড়ানো বা এক্সটেন্ড করা যায় না। অন্যদিকে তাদেরকে পুনর্নিয়োগ দেওয়াও বা রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়াও সম্ভব না। অর্থাৎ একজন ব্যক্তি তার মেয়াদকাল 6 বছরের বেশি সেই পদে আসীন থাকতে কোনোভাবেই পারবেন না, এবং তার এই 6 বছরের টার্ম শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার পুনর্নিয়োগ দেওয়া যাবে না। সিঙ্গেল টার্ম এক্ষেত্রে প্রযোজ্য। কমিশনের ব্যাপারে, তাদের যে কাজের ব্যাপারে বা তাদের যে ফাংশনের ব্যাপারে যদি আমরা নজর দিই তাহলে সেগুলো কী কী, আমি মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে তুলে ধরব। প্রথমেই ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা প্রস্তুতির ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে কোনো ভারতীয় নাগরিক যেন ভেদাভেদের সম্মুখীন না হন, কোনো রকম ভেদাভেদ বা ডিসক্রিমিনেশন ছাড়াই যেন তাদেরকে ভারতীয় 18 বছর বা তার বেশি যে কোনো ভারতীয় নাগরিক যাতে ভোটার তালিকাতে অংশ নিতে পারেন বা ভোটার তালিকায় তাদের নাম যাতে তোলা হয় সেই ব্যাপারটাও সুনিশ্চিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের। এছাড়াও নির্বাচন চলাকালীন, অর্থাৎ নির্বাচন তার নোটিফিকেশন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে আপনারা একটা টার্ম শুনে থাকবেন বা তোমরা একটা টার্ম শুনে থাকবে যার নাম মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচন বিধি। এই অনুযায়ী এই এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট ঠিকঠাকভাবে পালিত হচ্ছে কি না, পালিত না হলে তার শাস্তি বিধান, এই বিষয়েও দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনকে। প্রসঙ্গত জেনে রাখা ভালো, ভারতের এই মডেল কোড অফ কন্ডাক্ট প্রথমবার আসে 1971 পঞ্চম লোকসভা নির্বাচনের সময়। অর্থাৎ ভারতের পঞ্চম লোকসভা পঞ্চম সাধারণ নির্বাচনের সময় 1971 সালে এই এমসিসি বা মডেল কোড অফ কন্ডাক্ট প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়। এছাড়াও বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন যে দল, তাদের যে খরচের ঊর্ধ্বসীমা সেটা বেঁধে দেওয়া এবং সেটা সঠিকভাবে সেই সীমা পালিত হচ্ছে কি না, অর্থাৎ যেমনটা অনেকবার অভিযোগ আমরা দেখি বা ওঠে, হয়তো বাস্তব অভিজ্ঞতা আমাদের সে কথাই বলে, অনেক ক্ষেত্রে আমরা এই অভিযোগ শুনি যে কোনো একটি বিশেষ দল বা বিভিন্ন দল অনেক ক্ষেত্রে নির্বাচনের সময় অর্থের অপব্যবহার করে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য। এই বিষয়টাকে আটকানোর জন্যই একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয় নির্বাচনী খরচের ক্ষেত্রে। সেই ঊর্ধ্বসীমা ঠিকঠাকভাবে মানা হচ্ছে কি না সেটা দেখার জন্য নির্বাচন কমিশন একজন ইলেকশন অবজারভারকে নিয়োগ করেন। এই ইলেকশন অবজারভাররা সাধারণত ভারতের যে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, এই ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার হয়ে থাকেন। তো এই ইলেকশন কমিশনারকে নিয়োগ করাই হয় এই এক্সপেন্ডিচার বা খরচের বিষয়টা, তার যে ঊর্ধ্বসীমা সেটাকে ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা দেখার জন্য। এরপরে যদি আমরা কাজের কথা বলি, খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম যে বিগত যে আমাদের 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, এই কয়েক মাস আগেই বলা যেতে পারে, সেই 2024 লোকসভা নির্বাচনে 1.05 মিলিয়ন পোলিং স্টেশন তৈরি করা হয়েছিল। অর্থাৎ আমরা অনেকে যেটাকে বুথ বলে জানি, 1.05 মিলিয়ন বুথ তৈরি করা হয়েছিল। নির্বাচন কমিশনকে এটা দেখতে হয়, ভারতের নির্বাচন কমিশনকে এটা দেখতে হয়
যাতে করে কোনো একজন ভোটার তার বাড়ির থেকে 2 কিলোমিটারের বেশি তাকে যাতে না ট্রাভেল করতে হয়, অর্থাৎ 2 কিলোমিটারের বেশি তাকে গিয়ে যেন ভোট দিতে না হয়। তার নির্বাচনী অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে দূরত্বর সীমানা কিন্তু সর্বোচ্চ যেন 2 কিলোমিটার থাকে, তার বেশি যেন না থাকে। অর্থাৎ যথেষ্ট পরিমাণে নির্বাচনী বুথ বা পোলিং স্টেশন তৈরি করা, এই কথাটা মাথায় রেখে নির্বাচন কমিশনকে তৈরি করতে হয়। এটাও নির্বাচন কমিশনের একটা কাজ। অন্যদিকে নির্বাচন কমিশনের কিছু উপদেষ্টামূলক বা উপদেশমূলক ক্ষমতাই বলুন বা কাজ বলুন আছে। রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সেই পরামর্শ নির্বাচন কমিশন দেয়। কিসের ক্ষেত্রে দেয়? আমরা জেনে থাকবো আমাদের সংবিধানে যে 10ম শিডিউল, সেখানে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইনের ব্যাপারে বলা আছে। অর্থাৎ কোনো একজন সাংসদ বা কোনো একজন বিধায়ক দলত্যাগ যদি করেন নির্বাচনের পরে, সেক্ষেত্রে সাধারণত তার সদস্য পদ, অর্থাৎ বিধায়ক বা লোকসভার হিসেবে তার যে সদস্য পদ, সেটি খারিজ হয়ে যায়। এই বিষয়ে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালকে এই বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের। অন্যদিকে আমরা দেখে থাকি প্রায়, হয়তো এই যে সম্প্রতি আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, শিবসেনা দুটো ফ্যাকশনে ভাগ হয়ে যায়। একদিকে উদ্ধব ঠাকরে তার শিবসেনা এবং অন্যদিকে একনাথ শিন্দে তার শিবসেনা। বা যদি আমরা এনসিপির ক্ষেত্রেও দেখি, মহারাষ্ট্রেই শরদ পাওয়ারের এনসিপি, অন্যদিকে অজিত পাওয়ারের এনসিপি। এই যে একটা দল যখন ভাগ হয়ে যায়, তখন আমরা লক্ষ্য করে আমরা দেখি হয়তো যে এই দুটো ফ্যাকশনের, দুটো ভাগেরই দাবি থাকে দলের যে নির্বাচনী সিম্বল বা প্রতীক, সেটার ব্যাপারে। বা আরেকটা থাকে যে কে আসলে এই দলের মানে কোন অংশটা আসলে এই মূল দলের প্রতিনিধিত্ব করছে বা মূল দল। যদি আমি উদাহরণস্বরূপ বলি, যে যখন এই যে শিবসেনা যখন ভেঙে যায়, তখন এই ডিসপিউট বা এই বিবাদটা তৈরি হয়েছিল যে এই একনাথ শিন্দের শিবসেনা নাকি উদ্ধব ঠাকরের শিবসেনা, কে তাদের এই শিবসেনার যে প্রতীক সেটি ব্যবহার করতে পারবে। তো এই সমস্ত ক্ষেত্রেও নির্বাচন কমিশনারের একটা ওই কোয়াসি জুডিশিয়াল একটা পাওয়ার বা ক্ষমতা থেকে থাকে এই বিষয়ে ডিসপিউটগুলো মেটানোর ক্ষেত্রে। এরপর আমি কয়েকটা তথ্যের কথাই বলবো, যেগুলো হয়তো পরীক্ষা বা বিভিন্ন বিষয়ে কাজে লাগতে পারে। যেমনটা টেকনোলজির বিভিন্ন ব্যবহার সংক্রান্ত বিষয়, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম, এই সংক্রান্ত কিছু বিষয় প্রায় চর্চায় আসে। আমি সেই সমস্ত বিতর্কের বিষয়ে অবশ্যই আজকে ভিডিওতে যাব না, শুধুমাত্র তথ্যেতে যদি আমরা জোর দিই। ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন এর ইতিহাসটা কি? এটা মোটামুটি 80-র দশকে, বা খুব যদি স্পষ্ট করে বলার চেষ্টা করি, 1982 সালে কেরালা রাজ্যে একটা উপনির্বাচনের সময় এই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথমবারের জন্য ব্যবহৃত হয়। এটা ছিল একটা পাইলট প্রজেক্ট। একটা উপনির্বাচনের ক্ষেত্রে, কেরালার একটা উপনির্বাচনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ব্যবহারটা করা হয়েছিল 1982 সালে। খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, রাজ্য বিধানসভার ক্ষেত্রে 1999 সালে প্রথমবার 1999 সালে গোয়াতে প্রথমবার এই ইভিএম ব্যবহার করা হয় গোয়া বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। এবং অন্যদিকে 2004 সালে প্রথমবারের জন্য সমস্ত লোকসভা কেন্দ্রে, ভারতের সমস্ত লোকসভা কেন্দ্রে 2004-এর লোকসভা নির্বাচনে প্রথমবার ইভিএম ব্যবহৃত হয়। অর্থাৎ মোট 543টা যে লোকসভা কেন্দ্র আমাদের, সেই 543টা লোকসভা কেন্দ্রেই প্রথমবার ব্যবহৃত হয় 2004 লোকসভাতে। খুব গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট। প্রথমে 1982 প্রথমবারের জন্য ভারতে ইভিএম ব্যবহৃত হয়, সেটা ছিল কেরালার একটা উপনির্বাচনে। দ্বিতীয়ত ছিল গোয়ার বিধানসভা নির্বাচনে 1999, এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পুরো ভারতে ব্যবহৃত হয় প্রথমবার 2004-এর লোকসভা নির্বাচনে। এই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করে থাকে দুটো সংস্থা একসাথে। প্রথমেই আমরা BEL বা যেটা আমরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বলে জানি, এবং অন্যদিকে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া।
এই দুটো সংস্থা একসাথে এই ইভিএম প্রস্তুত করে থাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অ্যাপগুলো নির্বাচন কমিশন ব্যবহার করে থাকে নির্বাচন সংক্রান্ত বিষয়কে পরিচালনা করার জন্য, যদি আমরা দেখি সেগুলো, ভোটার হেল্পলাইন অ্যাপ একটা, ভোটারদের বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপ সি ভিজিল অ্যাপ। এই অ্যাপটা ওই মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি, এটা কোনো রকম ভায়োলেশন হচ্ছে কি না সেই বিষয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট করার জন্য বা নির্বাচন কমিশনকে জানানোর জন্য এই অ্যাপটা খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে সক্ষম অ্যাপ আরেকটা অ্যাপ, এই অ্যাপটা বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এই অ্যাপটা ডিজাইন করা হয়েছে। আর কেওআইসি অ্যাপ আরেকটি অ্যাপ, এটি প্রার্থীদের তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের বিভিন্ন যে নির্বাচনী প্রার্থী তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের ব্যাপারে তথ্য জানার জন্য ভোটারদের ব্যবহৃত একটা বা ভোটারদের খুব সুবিধার একটি অ্যাপ হলো এই কেওআইসি অ্যাপ। এই সমস্ত অ্যাপগুলির মাধ্যমে আরও সচেতন ভোটার হিসেবে যাতে আমরা আমাদের নির্বাচনী সিদ্ধান্ত নিতে পারি সেই ব্যবস্থা করে রেখেছে ভারতের নির্বাচন কমিশন। একদম শেষে এডিটিংয়ের পর্যায়ে আমার মনে হলো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন নোটা, নান অব দ্য এবাভ, এই বিকল্পটি ভারতের নির্বাচনে প্রথম কখন এলো এবং কিভাবে এলো। প্রসঙ্গত 2013 সালের 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার একটি ল্যান্ডমার্ক জাজমেন্টে ভারতের নির্বাচন কমিশনকে এই নোটার অপশনটি রাখার পরামর্শ দেয়। সেই প্রেক্ষিতে 2013 সালে ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে 2013 সালের নভেম্বরে এই নোটার অপশনটি প্রথমবারের জন্য ব্যালট পেপারে উঠে আসে। অন্যদিকে যদি আমরা দেখি ভিভিপ্যাট অর্থাৎ ভোটার ভেরিফাইবেল পেপার অডিট ট্রেল, এটি কখন নির্বাচনের অংশ হিসেবে উঠে এলো। 2013 সালের সেপ্টেম্বর মাসে নাগাল্যান্ডে নক্সেন উপনির্বাচন বা বাই ইলেকশনে প্রথমবার এটি ব্যবহৃত হয়, ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইবেল পেপার অডিট ট্রেল। দীর্ঘদিনের উপনিবেশিকতা এবং পরাধীনতার যন্ত্রণা কাটিয়ে আমরা 1947 সালে যখন স্বাধীন হই, তখন পুরো বিশ্বের নজর ছিল আমাদের দিকে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল যে এই ভারতের গণতন্ত্র হয়তো বেশি দিন স্থায়ী হবে না। স্বাধীনতার পর 70 বছরেরও বেশি সময় আমাদের দেশ দৃঢ়ভাবে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য বজায় রেখে চলেছে। এর সিংহভাগ কৃতিত্ব অবশ্যই ভারতের নির্বাচন কমিশনের। ভিডিওর একদম শেষে এসে আমার সকলের কাছে আবেদন, একজন সচেতন দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার নিজের সর্বোচ্চ গণতান্ত্রিক অধিকার সঠিক সময়ে প্রয়োগ করুন। কারোর দ্বারা কোনো রকম ভয়ভীতি বা প্রলোভনের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের ভোট নিজে দিন। শক্তিশালী ভারত গড়তে আপনার অবদান রেখে যান। জয় হিন্দ, জয় ভারত।